হ্যালো আন্টার বান্টার্স, কি হালচাল সবার? তো স্বাগতম তোমাদের এই চ্যানেল ফিজিক্স নেটওয়ার্কে। আজকে একটা দুর্দান্ত লেকচার নিয়ে এসেছি গ্রাফসের ওপর। যেই লেকচারটা করলে ক্লাস 12-এর তোমার যত রকমের গ্রাফস আছে ক্লাস 12-এর তোমার টেক্সট বুকে বা যারা সিবিএসসি প্যাটার্নে পড়ো সমস্ত রকমের গ্রাফস আমি নিয়ে এসেছি, বা নিট বা জেইতে যারা গ্রাফসের যে সমস্ত কোশ্চেন্স আসে সমস্ত মানে এই গ্রাফ লেকচারটা করলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, একটা কিচ্ছু বাদ দেবো না আমি। ক্লাস 12-এর হোল সিলেবাসে তোমাদের যতগুলো আছে ইচ অ্যান্ড এভরিথিং এই লেকচারের মধ্যে ইনক্লুড করা আছে, যত রকম গ্রাফস করা আছে, ঠিক আছে? তো লেকচারটা ভালো মতো দেখবে, আর গ্রাফসের কোনো যে বুঝতে না পারা এই জিনিসটা থাকবে না। প্রত্যেকটা গ্রাফ ডিটেলভাবে আলোচনা করা হবে, কিভাবে কোনটা কি ভ্যারিয়েবলে কিভাবে কনস্ট্যান্ট হয় সব কিছু শিখিয়ে দেওয়া হবে, A to Z একবারে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 12 পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট করা আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা যত তাড়াতাড়ি পারবে শেয়ার করে দিও, আর কমেন্ট করো কেমন লাগছে ভিডিওগুলো, তাহলে আমি আরও উৎসাহ পাবো পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের লেকচার হচ্ছে পুরোপুরি গ্রাফসের ওপর, পুরো ফুল ফিজিক্সের গ্রাফস। এটা আমাদের চ্যানেল ফিজিক্স নেটওয়ার্ক, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই। তো চলো প্রথমে এটা দেখে নিচ্ছি কি এ আর বি হচ্ছে তোমার দুটো ভ্যারিয়েবল। এইবার যখন আমি ধরে নিচ্ছি, ধরো এ প্রপোর্শনাল টু বি, যখন এ প্রপোর্শনাল টু বি হচ্ছে তাহলে কি হচ্ছে বলো, আমাদের যে গ্রাফটা কী পাবো আমরা বলো স্ট্রেট লাইন, এরকম স্ট্রেট লাইন, ঠিক আছে? এবার কি হয় ব্যাপারটা, যখন এ যখন বাড়ে তখন কি হয় আমাদের বিও কিন্তু বাড়বে, কারণ আর একটা রেট কি হবে, এদের কনস্ট্যান্ট রেটে বাড়বে না। রেট কি কনস্ট্যান্ট, যখন রেট কনস্ট্যান্ট হবে এবং এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি এবং এদের রেট যখন কনস্ট্যান্ট, তাদের এদের যে গ্রাফটা কি হবে স্ট্রেট লাইন। ক্লিয়ার? এইবার দেখো দুটো ভেরিয়েবল এ আর বি, ঠিক আছে? এইবার কি দেখতে পাবো, আমি যখন একটা বাড়ছে আর একটা হচ্ছে কমছে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল সাইন, তখন আমাদের গ্রাফ কি পাবো বলো এরকম। এটা কি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এটার কি হচ্ছে এ প্রপোর্শনাল টু না ইনভার্স বি এ ইনভার্স 1/b, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমাদের ইনভার্স ল এর ক্ষেত্রে। এইবার দেখো এ আর বি দুটো ভ্যারিয়েবল, যখন এদের মধ্যে আমরা কি দেখতে পাবো বলো, এ একটা হচ্ছে আমি ধরে নিলাম ইনভার্সলি প্রপোর্শনাল সাইনে, এ প্রপোর্শনাল টু 1/b। আবার যখন আমি কি করবো বলো, এরকম আবার একটা গ্রাফ দেবো, তাহলে হচ্ছে এ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/b স্কয়ার। যখন ইনভার্সের পাওয়ার যত বাড়তে থাকবে তত গ্রাফ নিচের দিকে গভীর হতে থাকবে, মানে একটা গ্রাফ যদি এরকম হয় তার নিচের ইনভার্সের পাওয়ারে যদি 2 চলে আসে তাহলে গ্রাফটা আরও নিচে যাবে, আবার যদি 3 চলে আসে তাহলে আরও নিচে যাবে, মানে কিউব হয়ে যাবে। যখন মানে যত নিচের দিকে যাবে, যত ইনভার্সের ওপর পাওয়ার যত বাড়বে তত কি হবে আমাদের বলো, যে গ্রাফটা তত গভীরের দিকে যাবে। ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে তো? বুঝতে পেরেছো আশা করি। তো এইটাই হচ্ছে এখানকার ফান্ডা। নেক্সট কি দেখবো, দেখো এ আর বি দুটো ভ্যারিয়েবল, এ আর বি এর মধ্যে এবার যখন দেখো কি হচ্ছে ব্যাপারটা, ইনক্রিজিং অর্ডার, মানে একটার জন্য অপরটাও বাড়ছে, মানে বি তো বাড়ছে সাথে এ কে নিয়ে বাড়ছে, মানে রেজিস্ট্যান্স আর টেম্পারেচারের ক্ষেত্রে আমরা যখন গ্রাফ দেখি বলো টেম্পারেচারের সামনে রেজিস্ট্যান্স তখন কিন্তু বাড়ে, তাহলে গ্রাফটা কি হবে এইরকম। এটা কি বলা হয় প্যারাবোলা। তাহলে এখানে কি ইনক্রিজিং অর্ডার। ক্লিয়ার? আবার একটা ভ্যারিয়েবল এ আর বি। এইবার দেখো এ কি হচ্ছে, যখন একটা ভেরিয়েবলের মানে রেসপেক্টে আর একটা ভেরিয়েবল কি কোনো নড়চড় করে না, পুরো কনস্ট্যান্ট, মানে তুমি ধরে নাও রেজিস্টিভিটির ক্ষেত্রে টেম্পারেচার আমরা যখন গ্রাফ দেখবো তখন কি হয়, এদের একটা কনস্ট্যান্ট এরকম, মানে ব্যাপারটা হচ্ছে একদম স্ট্রেট এরকম লাইন, স্ট্রেট লাইন হবে, মানে এর রেসপেক্টে এ হচ্ছে কনস্ট্যান্ট। আবার যদি এর রেসপেক্টে যদি বি কনস্ট্যান্ট থাকে গ্রাফটা কি হবে এরকম এই দিকে, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। আমরা কি তাহলে দেখে নিলাম বলো, ডাইরেক্ট প্রপোর্শনাল দেখলাম সাইন, ইনভার্স প্রপোর্শনাল দেখলাম, স্কোয়ার ইনভার্স দেখলাম আমরা,
ইনক্রিজিং অর্ডার দেখে নিলাম, আর হচ্ছে কি কনস্ট্যান্ট অর্ডার দেখে নিলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে এই দুটো হয়ে গেল। এবার চ্যাপ্টার 1 ইলেকট্রিক ফিল্ডে যাবো। এবার ইলেকট্রিক ফিল্ডে আমরা কি পড়বো? ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জের ক্ষেত্রে কিভাবে ভ্যারিয়েবল করে ইলেকট্রিক ফিল্ড। আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ডের যে ফর্মুলা কি জানি, আমরা ক্লাস 12 বইতে পড়েছি, E is equal to KQ বাটে R স্কোয়ার। আর স্কোয়ার আসছে, তাহলে আমরা দেখো ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্স স্কোয়ার কিন্তু চলে আসছে। দেখো ইলেকট্রিক ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তাহলে দেখো 1/r স্কোয়ার চলে আসছে। তাহলে গ্রাফ কি হবে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ক্লিয়ার? তাহলে এখানে কি পাচ্ছি বলো? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ইনভার্স প্রপোর্শনাল। এইবার দেখো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল। ডাইপোলের ক্ষেত্রে আমরা কি পাই? যখন আমাদের যখন ইলেকট্রিক ফিল্ড আমরা কি যখন ডাইপোল বার করি, তখন অ্যাক্সিয়ালের ক্ষেত্রে আমরা কি পারি? তাহলে 2kp বাই একটা r কিউব। আবার ইকুইটোরিয়ালের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যখন বার করি ডাইপোলের ক্ষেত্রে, তাহলে কি kp বাটে r কিউব। দুটোই দেখো ইনভার্সলি r কিউব আছে, দেখো r কিউব। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r কিউব হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো? 1/r কিউব। তাহলে গ্রাফ যেহেতু দেখো আরও নিচে নামবে, যখনই ইনভার্সের মাথায় দেখো 3 চলে আসছে, আর এখানে দেখো 2 চলে আসছে, তাহলে এটা এরকম যদি থাকে তাহলে এটা আরো নিচে নামবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে ডাইপোলের ক্ষেত্রে, এটা হচ্ছে কি পয়েন্ট চার্জের ক্ষেত্রে। এইবার দেখো কম্প্যারিজন অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ অ্যান্ড ডাইপোল। যখন পয়েন্ট চার্জ হচ্ছে এবং ডাইপোলের ক্ষেত্রে আমরা কি দেখবো? এইবার দেখো এইখানে দেখো E ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। আর একটা দেখো হলুদটা হচ্ছে কি E ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, দ্যাটস কল্ড পয়েন্ট চার্জ। এইটা হচ্ছে তোমার কি পয়েন্ট চার্জের ক্ষেত্রে, পয়েন্ট চার্জ। আর এইটা হচ্ছে তোমার কি বলো? ডাইপোলের ক্ষেত্রে, ডাইপোলের ক্ষেত্রে। এইবার এইখানটা দেখো এই হলুদটা হচ্ছে পয়েন্ট চার্জের ক্ষেত্রে। পয়েন্ট চার্জে কি পাচ্ছি? ইনভার্সলি 1/r স্কোয়ার। আর এইখানে দেখো ইনভার্সলি 1/r কিউব। ঠিক আছে? তাহলে এই গ্রাফটা নিশ্চয়ই তলায় যাবে। এইটা যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই গ্রাফটা তলায় যাবে, যেহেতু পাওয়ারের নিচের দিকে আমরা যত বাড়ছি ইনভার্সের ক্ষেত্রে, তাহলে গ্রাফটা তত নিচের দিকে বা গভীরের দিকে যাবে। আমি প্রথমে পড়ে দিয়েছি দেখো ইনভার্স, এ দেখো এ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/b স্কোয়ার। বুঝতে পেরেছ? এটা তাহলে হয়ে গেল। এবার নেক্সট দেখবো আমরা ফর লিনিয়ার চার্জ ডেন্সিটির ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো। লিনিয়ার চার্জ ডেন্সিটির মাত্রে আমরা একটা লং ওয়্যার ধরে নিচ্ছি, তোমার কি একটা লিনিয়ার চার্জ ওয়্যার, তার মধ্যে আমরা একটা ইনফাইনাইট রড নিয়ে নিচ্ছি, তার উপর চার্জ আছে। ঠিক আছে? এবার ইনফাইনাইট চার্জ রডের ক্ষেত্রে বা লং ওয়্যারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কিভাবে তোমার রেডিয়াসের ক্ষেত্রে কিভাবে ভ্যারি করে। তাহলে ইজ ডাইরেক্ট প্রপোর্শনাল টু মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r। তাহলে আমাদের আমরা কি পাচ্ছি বলো? ইলেকট্রিক ফিল্ড তোমার হচ্ছে কি চার্জ ডেন্সিটির ক্ষেত্রে ইনফাইনাইট লং ওয়্যারের ক্ষেত্রে, তাহলে আমাদের যে ফর্মুলা কি হচ্ছে? E ইজ ইকাল টু 2k ল্যামডা বাই r। এইবার যদি এটা তো আমরা কি পেলাম বলো? E আর r এর মধ্যে এটা হচ্ছে কি ইনভার্স প্রপোর্শনাল 1/r। এইবার যদি তোমাকে গ্রাফ বলে E আর ল্যামডার মধ্যে, E আর ল্যামডা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল। দেখো E আর ল্যামডা দেখো মানে হচ্ছে y প্রপোর্শনাল টু x এর মতো হয়ে যাচ্ছে। দেখো এইটা আর এইটা, তাহলে এটা দেখো কি পাবো? আমরা স্ট্রেট লাইন পাবো। ক্লিয়ার? এটা তাহলে আমরা কি পাচ্ছি বলো? স্ট্রেট লাইন। ক্লিয়ার? এটা কি ইনফাইনাইট রড চার্জের ক্ষেত্রে। আর এই ল্যামডাটা কি বলো বাবু? ল্যামডা হচ্ছে তোমার কি চার্জ ডেন্সিটি, চার্জ ডেন্সিটি ল্যামডা। ক্লিয়ার? এবার দেখো ইলেকট্রিক ফিল্ড ভার্সেস আর ফর কন্ডাক্টিং স্পেয়ার। কন্ডাক্টিং হচ্ছে তোমার হলো হতে পারে, সলিডও হতে পারে। এইবার দেখো এটা একটা হচ্ছে স্পেয়ার, কন্ডাক্টিং স্পেয়ার, হলো বা আমি ধরে নিচ্ছি সলিড। এইবার আমি একে যখন চার্জ দিচ্ছি, চার্জ তখন তোমার কোথায় জমা হবে বলো? সেন্টারে। সেন্টারে কত চার্জটা জমা হবে। বাট ভেতরে কিন্তু দেখো ইলেকট্রিক ফিল্ড কিন্তু অলওয়েজ জিরো। ভেতরে কিন্তু কোনো চার্জ থাকবে না। যেহেতু ভেতরে কোনো চার্জ থাকবে না, চার্জ শুধু থাকবে তোমার কি সেন্টারে। ভেতরে যেহেতু কোনো চার্জ থাকবে না, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হচ্ছে বলো? জিরো। তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো। তাহলে আমি এইখানটা তাহলে তোমার পুরো পাবো কত? জিরো। এই জায়গাটা থেকে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখানে কিছু পাচ্ছি না আমি, তাহলে এটা পুরোপুরি জিরো পেয়ে যাচ্ছে এত দূর। এইবার দেখো যখন এটা সারফেসে আসবে, সারফেস মানে আমাদের যে ডিস্টেন্সটা কি রেডিয়াস আর, তাহলে এখানে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি রেডিয়াস।
তাহলে আমরা যখন ডিস্টেন্স ইকুয়াল টু রেডিয়াস, তার মানে আমরা যখন সারফেসে আসছি, তাহলে তখন কি দেখো ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে গ্রাফটা তাহলে দেখো এই আর মানে রেডিয়াস যখন কি ডিস্টেন্সের ইকুয়াল হচ্ছে, তাহলে তখন সেই পয়েন্টটাকে এই জায়গাটা তাহলে ম্যাক্সিমাম। তাহলে এইখানটা কি ই ম্যাক্সিমাম, ই যখন ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তারপর যখন বাইরের দিকে যখন যাচ্ছি, তার মানে তখন এটা কি হচ্ছে আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r² লকে ফলো করছে। কারণ এইটা তখন কি হয়ে যাচ্ছে বলো, পয়েন্ট চার্জের মতো বিহেভ করছে যখন আমি বাইরে চলে যাচ্ছি। যখন আমি ভেতরে থাকছি তখন এটা কন্ডাক্টিং স্পেয়ার, হলো স্পেয়ার। আমি ভেতরে যখন চার্জ দিচ্ছি, ভেতরে কোনো চার্জ থাকছে না, চার্জ থাকছে তোমার সেন্টারে। বাট আমি যখন বাইরে সারফেসে চলে যাব তখন কি ইলেকট্রিক ফিল্ড সব থেকে ম্যাক্সিমাম হবে। তারপর যখন আমি বাইরে যাব তখন কি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r² লকে ফলো করবে। তখন কি হবে, গ্রাফটা বলো এরকম নিচে নেমে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r², রেক্টাঙ্গুলার হাইপারবোলা। আর এইখানটা কি ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম কখন হবে, যখন ভেতরের রেডিয়াস যখন ডিস্টেন্সের ইকুয়াল হবে, মানে এই ডিস্টেন্সটা যখন রেডিয়াসের ইকুয়াল হবে। ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? এইবার দেখো ই ভার্সেস আর ফর নন কন্ডাক্টিং সলিড স্পেয়ার। এবার আমি আগেরটা দেখলাম কন্ডাক্টিং স্পেয়ারের ক্ষেত্রে, এবার কি দেখবো নন কন্ডাক্টিং স্পেয়ারের ক্ষেত্রে। নন কন্ডাক্টিং স্পেয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আর কিভাবে ভ্যারি করে বলো। আমি যেহেতু একটা স্পেয়ার আছে, স্পেয়ারের ভেতরে এইবার কি নন কন্ডাক্টিং এর ক্ষেত্রে আমরা কিন্তু চার্জ পাবো, এরকম চার্জে ভর্তি। এইবার এই পয়েন্টে দেখো একটা গসিয়ান সারফেস নিয়ে নিচ্ছি আমি। এই গসিয়ান সারফেসে আমাদের কি পাবো বলো, ইলেকট্রিক ফিল্ড 0 হবে। এইবার যখন এখানে ইলেকট্রিক ফিল্ড যেহেতু 0 হচ্ছে, এই কথা পাচ্ছে এই পয়েন্টে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা 0 হচ্ছে, বাট ভেতরে কিন্তু চার্জ আছে। যেহেতু ভেতরে চার্জ পুরো ভর্তি আছে, তাহলে আমাদের কি ই প্রপোর্শনাল টু আর, মানে ভেতরের ডিস্টেন্সকে হচ্ছে কত আর। তাহলে এখানে রেডিয়াস কত, ই প্রপোর্শনাল টু আর হয়ে গেল। এইবার যখন আমি এখান থেকে যাচ্ছি বাইরের দিকে দেখো, তাহলে এই মানে সারফেসে যখন চলে আসলাম, তাহলে এইখানে কি ইলেকট্রিক ফিল্ড দেখো এই পয়েন্টটা দেখো ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম। এইখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম যখন কি ডিস্টেন্স যখন রেডিয়াসের সমান হয়ে যাচ্ছে, তখন দেখো ইলেকট্রিক ফিল্ডটা আমি কি ম্যাক্সিমাম পাচ্ছি। আবার যখন আমি এর বাইরে বেরিয়ে যাব, তখন সেটা কি ইনভার্সলি মানে 1/r² লকে ফলো করবে। কারণ কি এটা তখন পয়েন্ট চার্জের মতো বিহেভ করবে যখন আমি বাইরে বেরিয়ে যাব। এটা যখন পয়েন্ট চার্জের মতো বিহেভ করবে তখন ইনভার্সলি স্কোয়ার লকে ফলো করবে। আর যখন ভেতরে যখন থাকছে তখন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর কে ফলো করছে। আর এইখানটা কি আমাদের যখন আর যখন মানে হচ্ছে ডিস্টেন্স যখন রেডিয়াসের ইকুয়াল হচ্ছে, তখন আমাদের কি ইলেকট্রিক ফিল্ডটা আমি ম্যাক্সিমাম পাচ্ছি। এইটুকু ধরে রাখো, আর কিছু জানতে হবে না, এইটুকু কথাটা শুনে নিও। এইটাই হচ্ছে মেন ফান্ডা, আর কিচ্ছু না এর বাইরে। তাহলে এই কটা গ্রাফ পুরোপুরি ক্লিয়ার হলো। এবার দেখো একটা ভালো জিনিস, এইবার হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ডিস্টেন্স ফর বাইনারি চার্জ। বাইনারি চার্জ মানে দুখানা চার্জ থাকবে। এইবার এখানে একটা জিনিস দেখো, নেট ইলেকট্রিক ফিল্ড ইন রাইট সাইড, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, অনেক সময় কিন্তু পরীক্ষায় আসতে পারে। নেট ইলেকট্রিক ফিল্ড যদি রাইট সাইডে হয়, তাহলে আমাদের কার্ভটা কি পাবো বলো, আপওয়ার্ড, মানে উপর দিকে পাবো। আবার নেট ইলেকট্রিক ফিল্ড যদি লেফট সাইডে হয়, মানে আমরা কি পাবো, কার্ভটা পাবো কি বলো, ডাউনওয়ার্ড। ক্লিয়ার? এবার এইটার আমি কি মানে যে সমস্ত ফর্ম মানে ডিপেন্ড করে যে গ্রাফটা কিভাবে হয়, এই লেখাটা আমি স্টেটমেন্টটাকে এবার বুঝবো। কখন ডান দিকে থাকলে যখন কি কার্ভ কখন আপওয়ার্ড হচ্ছে, বাঁ দিকে থাকলে কখন কি কার্ভ ডাউনওয়ার্ড হচ্ছে, মানে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে। চলো এবার দেখা যাক এইটা। ফর টু সিমিলার চার্জ বোথ ইজ পজিটিভ, যখন দুটোই কিন্তু পজিটিভ চার্জ। দেখো এইবার দেখো পজিটিভ চার্জের ক্ষেত্রে আমরা কি পাই বলো, ইলেকট্রিক ফিল্ড এই একটা পজিটিভ চার্জ, এই একটা পজিটিভ চার্জ, ঠিক আছে। এই পজিটিভ চার্জটা মানে এই পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কোথায় হবে বলো, বাইরের দিকে। আবার এই পজিটিভ চার্জটার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে বলো, এই দিকে। ক্লিয়ার? আবার এই চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে বলো, এই দিকে। আবার এই চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে বলো, এই দিকে। তাহলে বুঝতে পেরেছো কোন দিকে পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে। এইবার দেখো এর ক্ষেত্রে দেখো ইলেকট্রিক ফিল্ড দেখো আমি কোন দিকে পাচ্ছি, এই দিকে। আবার এর ক্ষেত্রে দেখো ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি আমি এই দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা দেখো লেফট সাইডে চলে আসছে। আর লেফট সাইড মানে কি দেখো, কার্ভ ডাউনওয়ার্ড। তাহলে কার্ভটা দেখো দেখো ডাউনওয়ার্ডে চলে আসছে। ক্লিয়ার? এই পয়েন্টের ক্ষেত্রে
এইবার দেখো এর ক্ষেত্রেও দেখি, চলো এবার এর ক্ষেত্রে দেখো পজিটিভ চার্জের ক্ষেত্রে এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এর ক্ষেত্রে এইদিকে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এটা কত দেখো রাইট সাইড, রাইট সাইডে আসা মানে তোমার কি বলো কার্ভ কি বলো আপওয়ার্ড, রাইট সাইডের ক্ষেত্রে তাহলে কার্ভ কি দেখো আপওয়ার্ড। ক্লিয়ার? এইবার এই পয়েন্টে মানে সেন্টারে, সেন্টারে কখন ইলেকট্রিক ফিল্ড দেখো এইটা একে ক্যান্সেল করে দিচ্ছে, আবার এইটাও একে ক্যান্সেল করে দিচ্ছে, তার মানে এইখানটা আমি সেন্টারে কত ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি বলো আমাদের কত 0। এইবার দেখো এই পয়েন্টটার ক্ষেত্রে দেখো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে পাচ্ছি বলো এই দিকে, যেহেতু এই পয়েন্টটা আবার এইটার ক্ষেত্রে আমি এই দিকে পেতে পারি, বাট এখানে আমি এই চার্জটার ক্ষেত্রে দেখো এই পয়েন্টটা দেখো এই চার্জটা তখন ডোমিনেট করছে, কারণ এই পয়েন্টটা দেখো এই চার্জটা কিন্তু কাছাকাছি আছে, কাছাকাছি যেহেতু আছে দেখো তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আমি কোন দিকে পাচ্ছি এই দিকে পাচ্ছি, তাহলে এটা কি রাইট সাইড, রাইট সাইড হওয়ার মানে কি কার্ভ কি দেখো আপওয়ার্ড। আবার এই পয়েন্টটা দেখো এর দিকে তাহলে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি আমি, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেহেতু এই পয়েন্টটা এখানে তখন এটা ডোমিনেট করছে যেহেতু এই পয়েন্টের ক্ষেত্রে, তাহলে এইটা কত পাচ্ছি তখন লেফট সাইডে পাচ্ছি, তখন আমি দেখো এই পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ড তাহলে এটাকে ডাউনওয়ার্ড পাচ্ছি তখন কার্ভটা। তাহলে এই পুরো কার্ভটা পুরো ক্লিয়ার হলো তোমার পজিটিভ চার্জের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? এইবার দেখো এইবার আমি দেখবো কি ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ মানে প্লাস কিউ মাইনাস কিউর ক্ষেত্রে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু আসে। দেখো এইটার ক্ষেত্রে দেখো প্লাস কিউ আর এইটা হচ্ছে দেখো মাইনাস কিউ, প্লাস কিউ আর মাইনাস কিউ পেয়ে গেলাম আমি। এইবার দেখো প্লাস কিউ এর জন্য কি হয় দেখো প্লাস কিউ এর দিকে যখন চার্জ দেবে দেখো এই পয়েন্টটার ক্ষেত্রে, এই পয়েন্টটার ক্ষেত্রে দেখো এই দিকে দিচ্ছে চার্জ। ক্লিয়ার? আবার মানে ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টের ক্ষেত্রে, তাহলে এই পয়েন্টটা তাহলে কি এটা কি পাচ্ছি বলো লেফট সাইডে পাচ্ছি আমি এই পয়েন্টের ক্ষেত্রে, তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে লেফট সাইড পাচ্ছি, তাহলে কি কার্ভ কি হবে ডাউনওয়ার্ড হবে। আবার দেখো মাইনাস চার্জের ক্ষেত্রে, মাইনাস চার্জের ক্ষেত্রে আমি এই পয়েন্টটা এই দিকে পাচ্ছি, দেখো এইখানে একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এখানে দেয়া নেই পয়েন্টটা, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের ক্ষেত্রে দেখো তাহলে কোন দিকে পাচ্ছি বলো লেফট সাইডে পাচ্ছি, তাহলে লেফট সাইডে কি ডাউনওয়ার্ড হচ্ছে। এইবার হচ্ছে মিডলের খেলা, যখন প্লাস আর মাইনাস পাচ্ছি তাহলে আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ড যখন দুটো অপোজিট চার্জ থাকে তাহলে কি প্লাস থেকে মাইনাসের দিকে হয়, মানে এই দিকে এই দিকে, আবার এর ক্ষেত্রে দেখো এই দিকে এই দিকে, তাহলে আমরা কি পাবো বলো দুটো দুটো এখানে ডবল পেয়ে যাব, তাহলে কার্ভটা কি হবে এইরকম ডবল পাচ্ছি, কারণ এর দিকে এটার এর দিকে আবার এইরও হচ্ছে এই দিকে, তাহলে আমি কি পাচ্ছি বলো তখন কার্ভটা তখন এরকম পাচ্ছি। বুঝতে পেরেছো? মানে এটা জাস্ট কল্ড এ প্যারাবোলা, কার্ভটা পাচ্ছি ডবল প্যারা, মানে এদিকে একটা এটা ডবল হয়ে যাচ্ছে, তার মানে প্যারাবোলা পাচ্ছি আমি গ্রাফটা, যেহেতু আমাদের মিডিলটা কি প্লাস আর মাইনাস কিউর ক্ষেত্রে আছে। ক্লিয়ার এটা? এইবার দেখো চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2তে আমাদের কি ভোল্টেজ নিয়ে আমরা পড়বো। এবার প্রথম একটা চ্যাপ্টার তাহলে কমপ্লিট হয়ে গেল গ্রাফের। ভোল্টেজ ডিউ টু পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জের ক্ষেত্রে কি হবে ভোল্টেজ দেখো ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r, কারণ আমরা জানি v ইজ ইকুয়াল টু kq/r, আর ইলেকট্রিক ফিল্ডে কি ছিল kq/r স্কয়ার, এখানে দেখো ইনভার্সলি স্কয়ার ছিল, এখানে কিন্তু ইনভার্স r অনলি, তাহলে প্রপোর্শনাল এরকম তো ইনভার্সলি প্রপোর্শনাল যে আমাদের যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা সেই গ্রাফ পাবো। আবার ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল ডিউ টু পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জের ক্ষেত্রে আবার কি পাবো বলো, আমরা কি জানি বলো পয়েন্ট চার্জের ক্ষেত্রে কি ভোল্টেজ কি হয় আমাদের কি পোটেনশিয়াল কি হয় v ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r। আবার ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমাদের কি পাই আমরা বলো, ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা কি পাই kq/r স্কয়ার, এখানে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r স্কয়ার, এখানে কি ওপরটা ভোল্টেজ কি করে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r, আর ইলেকট্রিক ফিল্ড কি করে 1/r স্কয়ার। তাহলে দেখো গ্রাফ দুটো আমি দেখানো হয়ে গেছে একটার মধ্যে। এইবার দেখো একটা জিনিস, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু সলিড কন্ডাক্টিং স্পেয়ার, সলিডের ক্ষেত্রে আমি দেখো ইলেকট্রিক ফিল্ডে পড়িয়ে দিয়েছিলাম, দেখো যে ভেতরে কোনো চার্জ থাকে না, মানে চার্জ দিলে সেটা সব সেন্টারে চলে আসে, তাহলে ভেতরে ইলেকট্রিক ফিল্ড কি দেখো জিরো, ইলেকট্রিক ফিল্ড যখন ভেতরে জিরো হয়ে যাচ্ছে সেই মুহূর্তে সেই জায়গায় কি হয়ে যাচ্ছে ভোল্টেজ কি আমাদের ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি ভোল্টেজ দেখো ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, হয়ে গেল এইখানে যতদূর যাচ্ছে, কতদূর এটা ভোল্টেজ ম্যাক্সিমাম থাকছে যখন এই রেডিয়াসটা কি আমাদের এই ডিস্টেন্স সারফেস পর্যন্ত, সারফেস পর্যন্ত মানে যখন রেডিয়াসটা ডিস্টেন্সটা কি রেডিয়াস বরাবর আপনার মানে ডিস্টেন্সটা কি যখন রেডিয়াস হচ্ছে কতদূর পাচ্ছি ডিস্টেন্স ইকুয়াল টু রেডিয়াস, মানে যতক্ষণ সারফেসে আসছে ততক্ষণ আমরা কি পাচ্ছি যে ভেলোসিটি মানে ভোল্টেজটা ম্যাক্সিমাম পাচ্ছি।
তারপর এটা কি আবার কি করছে দেখো পয়েন্ট চার্জের মতো বিহেভ করছে, তাহলে আমাদের আবার সেই ইনভার্স 1/r এর মতো চলে আসছে। যতক্ষণ তুই এইটুকু থাকছিস তখন তোকে পাচ্ছি ম্যাক্সিমাম সারফেস পর্যন্ত, যখনই তুই সারফেসের বাইরে বেরিয়ে যাচ্ছিস তুই তখন পয়েন্ট চার্জের মতো হয়ে যাচ্ছে, তখন আবার তোকে ইনভার্সে মানে লগাতামিকা তোকে নিয়ে চলে আসতে হচ্ছে। তাহলে এই পয়েন্টটাতে তোমার কি ম্যাক্সিমাম, তাহলে এখান থেকে আবার কি গ্রাফটা ভাঙতে শুরু করছে, মানে ভাঙন ধরছে নিচের দিকে, কারণ এটা পয়েন্ট চার্জের মতো যখন বিহেভ করছে তার আগে কি ম্যাক্সিমাম থাকছে মানে ভোল্টেজটা যখন ম্যাক্সিমাম থাকছে। ক্লিয়ার? ইলেকট্রিক পোটেনশিয়াল ফর কন্ডাক্টিং সলিড স্পেয়ার। কন্ডাক্টিং সলিড স্পেয়ারের ক্ষেত্রে আবার কি দেখবো বলো, ইলেকট্রিক পোটেনশিয়াল ফর কন্ডাক্টিং সলিড স্পেয়ার। এই দেখো এটা হচ্ছে তোমার কি একটা স্পেয়ার। এইবার এইটা কিন্তু একটু আসে খুব, মানে খুব একটা আসে বলবো না, কিন্তু চলে আসে অনেক সময়, কিন্তু করিয়ে রাখছি হালকা। যখন আমার কি একটা কন্ডাক্টিং স্পেয়ারের ক্ষেত্রে, নন কন্ডাক্টিং সলিড স্পেয়ারের ক্ষেত্রে যখন আমি ভেতর দিকে যাচ্ছি একদম সেন্টারে, তখন তো আমাকে একটা কি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, এবং ফোর্স অ্যাপ্লাই করার জন্য একটা ভোল্টেজ পাচ্ছি আমি। এই ভোল্টেজটা কখন পাচ্ছি বলো, তখন মানে বাইরে যখন সারফেসে থাকছে ভোল্টেজটা তখন কি পাচ্ছি বলো 3/2 KQ/R। বাট যখন আমি আরো ভেতর দিকে যাচ্ছি তখন আমাকে আরো বেশি ওয়ার্ক করতে হচ্ছে, তখন কি আমাদের কি পাচ্ছি বলো KQ/R। তখন আমাদের কি গ্রাফটা কি এরকম টাইপের একটু সিগময়েড টাইপের একটু হয়, একটু বেঁকে যায়। তারপর আবার সেই মানে যখন ডিস্টেন্সটা আবার সেই বাইরের মতো চলে আসছে, মানে বুঝতে পারলে তো কি বললাম আমি? দাঁড়াও আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাকে। যখন আমাকে ভেতর দিকে যেতে হচ্ছে তখন আমি ভেতরে চার্জ পাচ্ছি, ভেতরে চার্জ পাচ্ছি কত 3/2 KQ/R। এবার যখন আমার সেন্টারে যেতে হচ্ছে তাহলে আমাকে কি করতে হচ্ছে, আরও আমাকে তাহলে ওয়ার্ক করতে হচ্ছে ভেতর দিকে যেতে হলে, তাহলে KQ/R। তাহলে এই সারফেস আর সেন্টারের মধ্যে যেতে গেতে আমাদের কার্ভটা কি একটু সিগময়েড টাইপের হয়ে গেল এইটুকু যাওয়া পুরোপুরি, তারপর আমাদের কি সারফেসটুকু এইটুকু পুরোপুরি হয়ে গেল। আবার যখন আমি সারফেসের বাইরে চলে যাচ্ছি তখন কি আবার সেটা পয়েন্ট চার্জের মতো আবার মানে হয়ে যাচ্ছে পয়েন্ট চার্জের মতো, তখন আবার সেই ইনভার্সলি প্রপোর্শনাল সাইন চলে আসছে, আবার সেই স্কোয়ার লয়ের মতো এরকম নিচের দিকে নেমে যাচ্ছে। ক্লিয়ার? সেন্টারে তাহলে হচ্ছে এইটা, সেন্টার সব থেকে বেশি হচ্ছে। তারপর আমার ভেতরের দিকে এইগুলো হচ্ছে তোমার কত 3 KQ/R, কারণ আমরা যখনই ভেতরের দিকে যাচ্ছি তখন আমাকে বেশি ওয়ার্ক করতে হচ্ছে সব থেকে ভেতরে। সেন্টারে ভোল্টেজ হচ্ছে তোমার এইটা, কারণ আমাকে বেশি ওয়ার্ক করতে হচ্ছে, তার আমার ভোল্টেজ আমার পোটেনশিয়ালও বেশি থাকা দরকার। এরপর আমি যখন বাইরে যাচ্ছি তখন আমার কত হচ্ছে এই KQ/2R, তখন ক্ষেত্রে গ্রাফটা এরকম ভ্যারি করছে। তারপর আবার যখন বাইরে চলে আসছি আমি মানে সারফেসের ক্ষেত্রে, তার ডিস্টেন্স হচ্ছে রেডিয়াসের ইকুয়াল, তখন আবার সে পয়েন্ট চার্জের মতো নিচের দিকে গ্রাফটা ইনভার্সলি সাইন মানে ইনভার্স স্কোয়ার লয়ের মতো নিচের দিকে নেমে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে এটুকু? আর বেশি ভাঙলাম না, গুলিয়ে যাবে না হলে। চার্জ ভার্সেস ক্যাপাসিটেন্স। আর এইবার দেখ চার্জ ভার্সেস ক্যাপাসিটেন্স। চার্জ কিন্তু আমরা ক্যাপাসিটারের ক্ষেত্রে দেখব, ক্যাপাসিটার কিন্তু চার্জের ওপর ইন্ডিপেন্ডেন্ট, মানে C∝Q কিন্তু কোথাও দেখা যায় না। আমাদের ফর্মুলাতে একবার আমরা হয়তো পড়ি C মানে =Q/V, বাট এটা কিন্তু ওই ফর্মুলা পর্যন্ত সীমাবদ্ধ, একবারই কিন্তু মানে ক্যাপাসিটার আর মানে চার্জ কিন্তু প্রপোর্শনাল আসে, কিন্তু আর কিন্তু কখনো আমরা দেখতে পাই না, ওটা ফর্মুলার ক্ষেত্রে আসে, যেমন C = 4πε0R, এইটা দেখতে পাই। কিন্তু চার্জ আর কখনো ক্যাপাসিটারকে একসাথে হয় না কখনো, তার মানে এটা সবসময় কনস্ট্যান্ট, এর ওপর এর কোনো প্রভাব ফেলে না। তাহলে আমাদের চার্জ তোমার যাই দিয়ে দাও না কেন, আমার ক্যাপাসিট্যান্স অলওয়েজ কি কনস্ট্যান্ট, আমার এসব কত হ্যাতা ম্যাচে আমার আসে না। আবার হচ্ছে কি চার্জ কি বলে ক্যাপাসিট্যান্স তোমার কি তোমার প্যারালাল প্লেটের ক্ষেত্রে কেমন ডিপেন্ড করে বলে, এই ফর্মুলা যখন প্যারালাল প্লেটের ক্ষেত্রে চলে আসে তখন কি হয় বলো, না এটা একটু দেখিয়ে দিচ্ছি। এই ফর্মুলাটা আমরা আছে যে C = 4πε0R। এইখানে দেখো কি ক্যাপাসিট্যান্স দেখো রেডিয়াসের উপর কি ডিপেন্ড করছে, ঠিক আছে? তখন কি হচ্ছে বলো, এইটা মানে হচ্ছে C বাড়লে আরও তখন বাড়বে, মানে হচ্ছে তোমাকে ডাইরেক্ট প্রপোর্শনাল C∝R, তাহলে এরকম হচ্ছে স্ট্রেট লাইন। এবার দেখো ক্যাপাসিটার কি এরিয়ার ক্ষেত্রে কিভাবে ডিপেন্ড করে, C∝A, তাহলে এটাও কিন্তু স্ট্রেট লাইন। আবার যখন ক্যাপাসিটার দেখো D এর ক্ষেত্রে মানে হচ্ছে তোমার ডিস্টেন্সের ক্ষেত্রে তাহলে কি ইনভার্সলি প্রপোর্শনাল তখন চলে আসছে, মানে C = 1/D, তাহলে গ্রাফটা এরকম চলে আসছে।
প্যারালাল ক্যাপাসিটরের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? এবার এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখতে পাবি, দেখবি অনেক বোর্ডসেও কিন্তু খুব আসে, এইচএসে তো খুব আসে। ইজ মাইনাস ডিভি বাই ডিআর, আমরা ইলেকট্রিক ফিল্ড যখন ভোল্টেজের মধ্যে আমরা যখন দেখতে পাই ইজ ইকাল টু মাইনাস ডিভি বাই ডিআর, তাহলে ইলেকট্রিক ফিল্ডে মাইনাস নেগেটিভ স্লোপ, ঠিক আছে? নেগেটিভ স্লোপ কখন আসে বল? এইটা দেখ ডিপেন্ড করে, স্লোপ যখন নেগেটিভ হবে তখন কিন্তু দেখ ইলেকট্রিক ফিল্ড কিন্তু পজিটিভ হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস। আবার যখন স্লোপ তোর পজিটিভ হবে তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ড দেখ নেগেটিভ হয়ে যাবে। এইবার দেখ এইখানে এই পয়েন্টে দেখ কত ইলেকট্রিক ফিল্ড, দেখ এখানে দেখ স্লোপ 0, তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড 0। এখান থেকে আমি কি একটা প্লট করবো, দেখ স্ট্রেট লাইন, তাহলে এইখানটা দেখ কত পাচ্ছি বল? এই থিটাটা দেখ কত 90 ডিগ্রি থেকে দেখ কম, তাহলে এখানে কি দেখ স্লোপ, তাহলে হচ্ছে স্লোপ কত? পজিটিভ। স্লোপ পজিটিভ মানে কত পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড, তাহলে কত বল? নেগেটিভ পাচ্ছি। এইখানটা দেখ, এখানটা দেখ থিটা হচ্ছে কত 90 ডিগ্রি থেকে বড়, তার মানে কি স্লোপ পাচ্ছি কি বল? নেগেটিভ। স্লোপ যখনই নেগেটিভ চলে আসছে তার মানে কি নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড তখন পজিটিভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা কিন্তু খুব পরীক্ষায় কিন্তু আসে। বুঝতে পেরেছিস? নেক্সট চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি। ভি আমরা জানি ওহমস ল, ভি ইজ ইকাল টু আই আর, তার মানে ভি আর আই, ভি আর আই কে আমি যখন গ্রাফে প্লট করব তখন যে আমি যে গ্রাফটা যেটা পাবো সেটা আমরা রেজিস্ট্যান্সকে দেখাই। তাহলে ওহমস লর ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু আই, যে গ্রাফটাকে কাকে নির্দেশ করে? ভি প্রপোর্শনাল টু আই, রেজিস্ট্যান্সকে। ক্লিয়ার? ভি প্রপোর্শনাল টু আই কাকে নির্দেশ করে? রেজিস্ট্যান্সকে। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখ, ভিআই গ্রাফের ক্ষেত্রে দেখ স্লোপ যখন বাড়বে, এগুলো কিন্তু ভিআই গ্রাফ, স্লোপ যখন বাড়বে তখন রেজিস্টারও কিন্তু বাড়বে, রেজিস্টার যখন বাড়বে তখন কি টেম্পারেচারও বাড়বে। আবার বুঝতে পেরেছিস? আবার আইভি গ্রাফের ক্ষেত্রে স্লোপ যখন বাড়বে তখন রেজিস্ট্যান্স কিন্তু কমবে আর টেম্পারেচারও তখন কমবে। এবার দেখ ব্যাপারটা, এইখানে দেখ স্লোপ কার বেশি? R2 দেখ স্লোপটা দেখ বেশি, স্লোপ যেহেতু R2 বেশি R1 এর থেকে, তার মানে স্লোপ যেহেতু এখানে বেশি, তাহলে R2 যার স্লোপ বেশি তার রেজিস্ট্যান্সও বেশি। স্লোপ বেশি দেখ, এই স্লোপটা দেখ, উপরের গ্রাফটা দেখ স্লোপ বেশি, নিচের গ্রাফটা দেখ স্লোপ কম, তাহলে স্লোপ যেহেতু উপরটা বেশি তাহলে R2 বেশি, তাহলে রেজিস্ট্যান্স R1 কম রেজিস্ট্যান্স, তাহলে এরকম হয়ে গেল। আবার দেখ টেম্পারেচার কিভাবে ডিপেন্ড করে, দেখ এইখানে দেখ রেজিস্ট্যান্স, এখানে দেখ এটা হচ্ছে θ1, এটা দেখ θ2, তাহলে T2 এরকম T1 হয়ে গেল, T2 গ্রেটার দেন T1 হয়ে গেল, T2 গ্রেটার দেন T1। তাহলে এইখানে দেখ স্লোপ যেহেতু T2 বেশি তাহলে T2টা বড় হয়ে গেল, আর T1 এর কম তাহলে T1টা ছোট হয়ে গেল। এখানে বলে যে টেম্পারেচার ক্ষেত্রে এরকম হয়। এবার যদি এটা আইভি গ্রাফ, যদি এখানে আই আর ভি চলে আসতো তাহলে এটা অপোজিট হয়ে যেত, T1 লেস দেন T2 এরকম হয়ে যেত। বুঝতে পেরেছিস? কারণ এটা কিন্তু আইভি কার্ভ আর এটা কিন্তু ভিআই কার্ভ। ক্লিয়ার? এটা এবার এইটা দেখ, এই পয়েন্টটা। এবার দেখ স্লোপের ক্ষেত্রে কি হবে, এরকম কোনো গ্রাফ যদি দিয়ে দেয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসে। কি করবো, আমাদের সোজা একটা এরকম করে স্ট্রেট লাইন টেনে নেবো। এইখানে দেখ থিটা বল কত, থিটা দেখ 90 ডিগ্রির থেকে কম, তার মানে এখানে কত? স্লোপ পজিটিভ। ঠিক আছে? এইখানে বল কত? স্লোপ কত? তাহলে হচ্ছে আর ইকুয়াল টু কত? 0 পাচ্ছি, কারণ স্লোপ দেখ এখানে 0। এই পয়েন্টের ক্ষেত্রে দেখো, এই পয়েন্টের ক্ষেত্রে কত পাচ্ছি বলো? থিটা, থিটা কত পাচ্ছি? 90 ডিগ্রি থেকে বেশি, তার মানে কত? স্লোপ নেগেটিভ। এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা কত পাচ্ছি বলো? স্লোপ, স্লোপ এখানে কত পাচ্ছি? পজিটিভ। ক্লিয়ার? তাহলে স্লোপ পজিটিভ মানে এখানে কত পাবো? রেজিস্ট্যান্সও কি পজিটিভ। ক্লিয়ার? ভি আর আই গ্রাফ ওহমস ল এর ক্ষেত্রে এরকম হয়। কন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে বল? কন্ডাক্টরের ক্ষেত্রে যখন তোর টেম্পারেচার বাড়বে তখন কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্টিভিটি তখন বাড়তে থাকবে। এটা কিন্তু রেজিস্টিভিটি, ঠিক আছে? রেজিস্টিভিটি তখন বাড়তে থাকবে। অ্যালয়ের ক্ষেত্রে কি হয়? অ্যালয়ের ক্ষেত্রে এমনি তো রেজিস্টিভিটি মানে বেড়ে থাকে, টেম্পারেচার যখন দিচ্ছি তখন বাড়বে, তখন কি আস্তে 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 বাড়বে। আগে থেকে তো বেড়ে থাকে এই অ্যালয়ের ক্ষেত্রে, কিন্তু আবার যখন আমি তাকে টেম্পারেচার দিচ্ছি তখন বাড়বে, কিন্তু একটু আস্তে আস্তে স্লোলি বাড়বে, এটাই যায়।
আবার রেজিস্টিভিটির ক্ষেত্রে কি টেম্পারেচার দেখ যখন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হয়, মানে ইনভার্স সাইন, মানে ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি দেখ ডিক্রিজ হয়ে যায়, টেম্পারেচার বাড়ালে রেজিস্টিভিটি কমে যায়। ক্লিয়ার? ইএমএফ আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স, ইএমএফ আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স দেখ কি ব্যাপারটা দেখ, ইএমএফ কিন্তু এক্সটার্নাল রেজিস্ট্যান্সের উপর কোনোভাবে ডিপেন্ড করে না, সেই জন্য দেখ এটা কিন্তু দেখ একটা কনস্ট্যান্ট ওয়েতে চলছে, এটার উপর এটা কোনো ডিপেন্ড যেহেতু করে না, তাহলে আমাদেরকে এটা স্ট্রেট লাইন বলা ভুল, এটা হচ্ছে কনস্ট্যান্ট পাচ্ছি, কোনো ধার্য লাগে না, আমার উপর কোনো ডিপেন্ড নাই, আমি পুরোপুরি মানে আমি পুরো ইন্ডিপেন্ডেন্ট, আমার পুরো নিজের যা আছে আমি তোর উপর ডিপেন্ড করি না, তার মানে কি ইএমএফটা সেরকমই হচ্ছে তোর এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কোনো ডিপেন্ড করে না, তাহলে এরকম পাচ্ছি আমরা কনস্ট্যান্ট গ্রাফ। টার্মিনাল ভোল্টেজ কিন্তু রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, কিভাবে ডিপেন্ড করে বল, টার্মিনাল ভোল্টেজের দেখ যখন রেজিস্ট্যান্স বাড়ছে তখন টার্মিনাল ভোল্টেজও বাড়ছে, এই পয়েন্টটাতে দেখ টার্মিনাল যে ভোল্টেজ পাচ্ছি আমরা কত পাচ্ছি, টার্মিনাল ভোল্টেজ ই পাচ্ছি। আবার যখন তোর এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন ইকুয়াল হয়ে যাচ্ছে মানে এই পয়েন্টটাতে, তখন যে আমাদের যে পোটেনশিয়ালের যে ডিফারেন্সটা পাচ্ছি সেটা দেখ E/2 পাচ্ছি। ক্লিয়ার? এটার ক্ষেত্রে দেখ VI এর ক্ষেত্রে মানে তোর VI এর ক্ষেত্রে যে ক্লাব যেটা পাবো, স্লোপ যেটা পাই VI এর ক্ষেত্রে, এটা -R, যেটা কি এক্সটার্নাল রেজিস্ট্যান্সকে ডিনোট করে। এটা অত ইম্পর্টেন্ট না, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো খুব কিন্তু ইম্পর্টেন্ট, এটা অতটা ইম্পর্টেন্ট না। মুভিং চার্জ ম্যাগনেটিজম, নেক্সট চ্যাপ্টার, কত নম্বর চ্যাপ্টার হলো এটা ভাই? এটা চ্যাপ্টার 3, এটা হচ্ছে 4, চ্যাপ্টার 5, ম্যাগনেটিক ফিল্ড অফ কন্ডাক্টিং অফ রেডিয়াস। আমাদের যখন দেখ কোনো একটা কন্ডাক্টিং মানে হচ্ছে এবার কন্ডাক্টিং ওয়্যার থাকে, কন্ডাক্টিং ওয়্যারের যে ম্যাগনেটিক ফিল্ড পাই চলে থাকে একটা অ্যাক্সিস বরাবর পাচ্ছি। এইবার যখন আমি অ্যাক্সিসের সেন্টারে যাই, সেন্টারে কি ম্যাগনেটিক ফিল্ড কখন 0 হয়। এইবার যখন আমি এখানে কত ম্যাগনেটিক ফিল্ড কত 0, এইবার যখন আমি এই দিকে যাচ্ছি তোর মানে সারফেসের দিকে যাচ্ছি, মানে ওয়্যারের ক্ষেত্রে কন্ডাক্টিং ওয়্যারে যখন আমি সারফেসের দিকে যাচ্ছি তখন কি হয় আমাদের একটু একটু করে বাড়ে ম্যাগনেটিক ফিল্ড, মানে V প্রপোর্শনাল টু R। এইবার যখন আমি সারফেসে চলে যাই, সারফেসে কিন্তু ম্যাক্সিমাম হয়, তারপর আবার সেই নিচে যখন আমি বাইরে বেরিয়ে যাই তখন আবার সে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/R নিচের দিকে নেমে যায়। বুঝতে পেরেছিস এইটার ম্যাগনেটিক ফিল্ড আর কন্ডাক্টিং রেডিয়াসের মধ্যে? ম্যাগনেটিক ফিল্ড অফ অ্যালং অফ অ্যাক্সিস মানে ধর এরকম একটা অ্যালং অফ অ্যাক্সিস, এইভাবে তখন ম্যাগনেটিক ফিল্ডটা কীভাবে ডিনোট করে এর ওপর, মানে এখানটা তখন অ্যালং অফ অ্যাক্সিস মানে এর ওপর দিয়ে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা পাবো। এইখানে দেখ যে সেন্টারে সব থেকে ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম, এই দিকে দুদিকে কম, একমাত্র সেন্টারে সব থেকে বেশি এই পয়েন্টে। যখন এটা কি ম্যাগনেটিক ফিল্ড অ্যালং অ্যাক্সিস বরাবর, মানে এরকম থাকবে জিনিসটা, এরকম অ্যালং অ্যাক্সিস বরাবর এরকম, তখন কি সেন্ট্রালে কি তোর সব থেকে বেশি হবে কি ম্যাগনেটিক ফিল্ডটা, বাইরে নিচের দিকে ডিক্রিজিং অর্ডার হয়ে যাবে। ক্লিয়ার? আবার দেখ চ্যাপ্টার কত চলে এলাম বল, চ্যাপ্টার 6 তো, হ্যাঁ চ্যাপ্টার 6, ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার, ম্যাগনেটাইজেশন অ্যাজ এ ফাংশন অফ H/T। তোকে তাহলে প্রথমে বুঝতে হবে ম্যাগনেটাইজেশন, না এটা সরি এইটা পরের ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি, পরের গ্রাফে বোঝাবো আমি। ম্যাগনেটাইজেশন অ্যাজ এ ফাংশন অফ H/T, এইটা হচ্ছে তোর ম্যাগনেটাইজেশন এবং H/T এর ক্ষেত্রে যে গ্রাফটা ডিনোট করে এইটা হচ্ছে তোর স্যাচুরেশন রিজিয়ান। আর এইখানে যে পয়েন্ট যেটা পাচ্ছি সেটা কি কুরিস লস রিজিয়ান। এই গ্রাফটা মুখস্থ করে নিবি, অত ভাষার এখানে কিন্তু তো ভেঙে চলে বলার কিছু নাই। সাকসেপ্টিবিলিটি ভার্সেস টেম্পারেচারের গ্রাফ। সাকসেপ্টিবিলিটি কি জিনিস? সাকসেপ্টিবিলিটি হচ্ছে তোর কি এমন মানে কোনো রকম মেটেরিয়াল বা ম্যাটার তোর কোনো যখন ম্যাগনেটাইজেশন ফিল্ড চলে আসে তখন সে কিরকম বিহেভ করে সেই ম্যাটারটা বা পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডের ওপর, দ্যাটস কল্ড সাকসেপ্টিবিলিটি। ক্লিয়ার?
এবং সাকসেপ্টিবিলিটি তোর কি ডায়াম্যাগনেটের ক্ষেত্রে দেখ কনস্ট্যান্ট থাকে, কোনো নড়চড় থাকে না সাকসেপ্টিবিলিটির ক্ষেত্রে। কেন কনস্ট্যান্ট থাকে বল? ডায়াম্যাগনেটের ক্ষেত্রে, ডায়াম্যাগনেটিক তোর ইয়েতে দেখ, ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে যে আমাদের যে ইলেকট্রনগুলো দেখতে পাই, ইলেকট্রনগুলো পেয়ারে থাকে। সুতরাং আমি যখন টেম্পারেচার বাড়াবো ইলেকট্রনগুলো নড়চড় কিন্তু হবে, এবং মানে ইলেকট্রনগুলো যখন নড়চড় করবে তখন তাদের কি একটা নেট মানে ম্যাগনেটিক ফিল্ড চলে আসে, এবং ইলেকট্রনগুলো যখন নড়চড় করবে তখন এই একটা ইলেকট্রন, এই একটা ফিল্ড ইলেকট্রন, এই ইলেকট্রনের তখন ম্যাগনেটিক ফিল্ড এদিকে চলে আসবে, সেরকম অপর দিকে ইলেকট্রনগুলো ম্যাগনেটিক ফিল্ড চলে আসে, তখন দুটো ম্যাগনেটিক ফিল্ড দুটোকে ক্রস করে দেবে, কেটে দেয়, তাহলে তখন তার কোনো ইন্ডিপেন্ডেন্ট চলে হয়ে যায়, তখন তার কোনো ভ্যালু থাকে না। তার মানে তখন তার ডিপেন্ড করে না টেম্পারেচারের উপরে, তার মানে এটা কি কনস্ট্যান্ট ওয়েতে তখন চলতে থাকে সাকসেপ্টিবিলিটি, তখন তারা কোনো ইয়ে থাকে না, কারণ দুটো নেট তো ক্যান্সেলই করে দিচ্ছে একে অপরকে, তাহলে তো কিছু আর থাকছে না। না, ক্লিয়ার হয়েছে তো? এটার ক্ষেত্রেও দেখ সেম। প্যারাম্যাগনেটের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, প্যারাম্যাগনেটে যেহেতু মানে তোর ইলেকট্রন পেয়ার থাকে না, সেই ক্ষেত্রে কি টেম্পারেচার বাড়ালে কি আমাদের কি সাকসেপ্টিবিলিটিটা কমে যায়, মানে ডিক্রিজিং করে। বাট ডায়াম্যাগনেটের ক্ষেত্রে কি ডিক্রিজিং করে না, কারণ এদের র্যান্ডম মুভনেস হয়, এর ফলে তোদের যে নেট মানে ম্যাগনেটিক ফিল্ড ছাড়া চলে আসে, তারপরে দুটোকে অপোজ করে দেয়, এবং অপোজ করে দেওয়ার ফলে তার মধ্যে টেম্পারেচার তার মধ্যে কোনো কাজ করতে পারে না, টেম্পারেচার তাকে বাড়াতেও পারে না, সাকসেপ্টিবিলিটিকে কমাতেও পারে না। বাট প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কিন্তু কমিয়ে দেয়, কারণ এটা ইলেকট্রন পেয়ারিং থাকে না। ক্লিয়ার হয়েছে এইটুকু? ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন ফোর্স। এইবার দেখ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বলতে কি বোঝায়। ভাব আমি একটা বক্স নিচ্ছি, বক্সের মধ্যে এরকম এরকম একটা মানে 1 সেন্টিমিটার কিউবের মধ্যে আমাকে কি কতগুলো ডাইপোল আসতে পারে, এগুলো 1 সেন্টিমিটার কিউবের মধ্যে কতগুলো ডাইপোল আসতে পারে, এইটাকে বলা হয় কি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এবার এই ম্যাগনেটাইজেশন কিসের উপর ডিপেন্ড করে বল, এখানে কতটা ম্যাগনেটাইজেশনের ফোর্স দিচ্ছি, দ্যাটস কল্ড এইচ। এইটা হচ্ছে কি ম্যাগনেটাইজেশন ফোর্স। যত ম্যাগনেটাইজেশন ফোর্স দেব তত আমাদের কি হবে তোর বল, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন তৈরি হবে। কারণ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনটা কি কতগুলো আমি 1 সেন্টিমিটার কিউবের মধ্যে কতগুলো আমি ডাইপোল তৈরি করতে পারবো। তাহলে এটা কিসের ওপর ডিপেন্ড করছে বল, আমাদের ম্যাগনেটাইজেশন ফোর্সের উপর ডিপেন্ড করছে। কারণ ফোর্স যত বেশি পারবো আমি, তখনই আমাদের কি 1 সেন্টিমিটার কিউবের মধ্যে ততগুলো আমি বেশিগুলো ডাইপোল পাবো। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তখন আমাদের গ্রাফটা কি পাবো বল, স্ট্রেট লাইন পাবো। মানে গ্রাফটা তখন কি পাবো, এরকম দেখ, গ্রাফটা তখন পাবো হচ্ছে তোর কি I/H = XM। এই দেখটা হচ্ছে তখন কি সাকসেপ্টিবিলিটি I/H। যেমন V = IR এর ক্ষেত্রে আমরা কি পাই বল, V = IR, তাহলে তোর কি R = V/I পাচ্ছি। তেমনি এরকম এইখানটার ক্ষেত্রে সেম জিনিস, যত আমি ম্যাগনেটিক ফিল্ড দেবো তত আমাদের কি হবে বল, ইন্টেন্সিটি অফ মানে 1 সেন্টিমিটার কিউবের মধ্যে কতগুলো ডাইপোল আমি বেশি পাবো, সেটা আমার ডিপেন্ড করছে কি তোর ম্যাগনেটাইজেশন ফোর্সের ওপর। তখন আমি যে গ্রাফটা যেটা পাচ্ছি আমি তোর ম্যাগনেটাইজেশন ফোর্স আর ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনের মধ্যে, সেটা ডিনোট করে কি সাকসেপ্টিবিলিটি। ক্লিয়ার? কারণ এটা হচ্ছে XM। এইবার এইটার ক্ষেত্রে দেখ সাকসেপ্টিবিলিটি কার বেশি হবে, যার স্লোপ বেশি হবে তার সাকসেপ্টিবিলিটি বেশি হবে। এখানে দেখ θ1 and that's called θ2। তার মানে আর এইটা হচ্ছে কি নেগেটিভ সাবসেপ্টিবিলিটি। নেগেটিভ সাবসেপ্টিবিলিটি আমাদের কার দেখতে পাই, ডায়াম্যাগনেটের ক্ষেত্রে। আর তোর সব থেকে বেশি কি দেখতে পাই আমি সাবসেপ্টিবিলিটি কার সব থেকে বেশি, বি কাকে ডিনোট করছে দেখ, ফেরোম্যাগনেটের ক্ষেত্রে সাবসেপ্টিবিলিটি সব থেকে বেশি, আর প্যারাম্যাগনেটের সাবসেপ্টিবিলিটি সব থেকে কম। ঠিক আছে, কারণ তার স্লোপ কম। ক্লিয়ার হয়েছে তো? এবার দেখ এটা কত নাম্বার গেল বল, চ্যাপ্টার 6। চ্যাপ্টার 7 আমরা কি দেখবো বল, ইলেকট্রোম্যাগনেট ইন্ডাকশনের ক্ষেত্রে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে সেলফ ইন্ডাকটেন্স বা সলিনয়েডের ক্ষেত্রে কারেন্ট সেরকম কিছু ভ্যারি করে না, তাই জন্য কনস্ট্যান্ট রেটে আমরা বাড়তে থাকে একটা, তো এটা কোনো ভ্যারি করে না। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আর এখানে ক্ষেত্রে সেলফ তোর ইন্ডাকশনে এরিয়ার ক্ষেত্রেও সেই সেম জিনিস, মানে এরিয়ার ক্ষেত্রে ডাইরেক্ট প্রপোর্শনাল, বাট এইটার ক্ষেত্রে কিন্তু কোনো ডিপেন্ড করে না। মানে সেলফ ইন্ডাকটেন্স কিন্তু কারেন্টের উপর কোনো ডিপেন্ড নাই, তাহলে কনস্ট্যান্ট ওয়েতে বাড়তে থাকে, মানে কনস্ট্যান্ট, কোনো নড়চড় হবে না, যা হবে তুই দে, আমি না নেবো না। কিন্তু সেলফ ইন্ডাকটেন্স কিন্তু
এরিয়ার ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট মানে y প্রপোর্শনাল টু x, মানে একদম স্ট্রেট লাইন, কিন্তু এ বাড়লে এও বাড়বে। ক্লিয়ার হয়েছে? অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্টটা হচ্ছে কি, চ্যাপ্টার নাম্বার কত পাবো বল? চ্যাপ্টার 8। অল্টারনেটিং কারেন্টে দেখ 8 হচ্ছে কিন্তু সাইনোডিয়াল কার্ভ। সাইনোডিয়াল কার্ভ আমরা কাকে দেখতে পাই? এসির ক্ষেত্রে। এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে তো টেম্পারেচার। ভোল্টেজ আর টেম্পারেচারের মধ্যে কি আমরা দেখতে পাই? সাইনোডিয়াল কার্ভ। ক্লিয়ার হয়েছে? একটা সাইন কার্ভ যেটা আমরা দেখতে পাই। এইটা হচ্ছে কি বল তোর ডিসির ক্ষেত্রে। ডিসির ক্ষেত্রে তো মানে তোর অত কিছু টাইম, সরি এটা টাইম কিন্তু, ঠিক আছে, টেম্পারেচার নট, কিন্তু টাইম। ক্লিয়ার? এটার ক্ষেত্রে তাই কোনো টাইম কিন্তু কোনো কিছু করে না তোর ডিসির ক্ষেত্রেও। বুঝতে পেরেছিস? এইবার এইটার ক্ষেত্রে দেখ, তাহলে এই দুটো বুঝতে পেরেছিস। তাহলে ভি আর টি এর মধ্যে কিন্তু এসি কার্ভ কিন্তু এরকম সাইনোডিয়াল, আর ভি আর টি এর মধ্যে ডিসি কার্ভ কিন্তু স্ট্রেট, মানে স্ট্রেট না কনস্ট্যান্ট, ওইটা কোনো ডিপেন্ড করে না কেউ কারোর উপর। এবার এই এক্সি যেটা আমরা এবার দেখতে পাবো কি, এক্সি হচ্ছে কি ক্যাপাসিটিভ রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছিস? অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে দেখ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্ট কি দেখ, তো ভোল্টেজের ক্ষেত্রে কিভাবে ডিনোট করে, সরি এটা ভোল্টেজ না বাবু, এটা হচ্ছে তোমার কি ফ্রিকোয়েন্সি। তাহলে ক্যাপাসিটিভ কি রিঅ্যাক্টিভ, তাহলে কি হচ্ছে বল, তো নিউ এক্সএল ইজিক্যাল টু 1/ωc। এগুলো তোমাদের যখন আমি তো ডেরিভেশন করাবো এগুলো তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এক্স ইজিক্যাল টু 1/1 মানে ωc, আর এক্স ইজিক্যাল টু ωc কে আমি কি লিখতে পারি 1/2π নিউ সি, আর নিউ কি আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে এক্সি মানে ইনভার্সলি প্রপোর্শনাল 1/নিউ। তাহলে আমাদের গ্রাফটা কি পাবো বল, এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আর তোর এক্সএল ইকুয়াল টু ωl, আর এক্সএল ইকুয়াল টু 2π ω মানে নিউ এল। আর তাহলে এই দুটো কি ডাইরেক্ট প্রপোর্শনাল, তো ডাইরেক্ট প্রপোর্শনাল কারণ স্ট্রেট লাইন। আর এইটা যদি মনে রাখি সাইনোডিয়াল কার্ভ, আর এই কার্ভটা ডিসির ক্ষেত্রে কার্ভ এরকম, আর এসির ক্ষেত্রে কার্ভ এরকম। বুঝতে পেরেছিস? এলসিআর, এলসিআর এর ক্ষেত্রে দেখ এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে তোর কি বল, এলসিআর কার্ভের ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এলসিআর কার্ভের ক্ষেত্রে আমরা যখন ফ্রিকোয়েন্সি যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ইকুয়াল হয় তখন ইম্পিডেন্স যখন কি হয় কমে যায়, মানে মিনিমাম হয়ে যায়। এইবার যখন এলসিআর সার্কিটে যখন রেজোনেন্স যখন মানে ফ্রিকোয়েন্সি যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ইকুয়াল হয়, দেন কি আমাদের ইম্পিডেন্স যেটা সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যায়। এবং ইম্পিডেন্স যখন মিনিমাইজ হয়ে যায় তখন কি আমাদের কারেন্টটা কি অনেক বেড়ে যায়, তখন কারেন্ট কি ম্যাক্সিমাম হয়ে যায়। তাহলে এই ইম্পিডেন্স আর তোর রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা গ্রাফটা দেখে নিলাম তোর। এইবার দেখ কারেন্ট আর আমি কিসের মধ্যে দেখবো বল, ফ্রিকোয়েন্সির মধ্যে। কারেন্ট আর ফ্রিকোয়েন্সির মধ্যে গ্রাফ তখন এরকম তোর এখানটা তাহলে কি পাচ্ছি বল, ম্যাক্সিমাম পাচ্ছি। ম্যাক্সিমাম কেন পাচ্ছি বল, কারণ আমাদের ইম্পিডেন্সটা কি মিনিমাম। ইম্পিডেন্স যখনই মিনিমাম হয়ে যাবে আর যখন ফ্রিকোয়েন্সিটা যখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ইকুয়াল হয়ে যাবে তখন আমাদের কারেন্টটা কি ম্যাক্সিমাম পাবো, তখন গ্রাফ কি হবে এইটা। বুঝতে পেরেছিস? এটার ক্ষেত্রে বুঝতে পেরেছিস? এবার দেখ ভেরিয়েশন চার্জ হোয়েন ক্যাপাসিটর কন্ডেন্সার ইজ চেঞ্জড। ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই বল, ক্যাপাসিটারের ক্ষেত্রে আমরা যখন চার্জ দেব ক্যাপাসিটারকে, ক্যাপাসিটার যখন চার্জ করবো ক্যাপাসিটার কিন্তু হট করে চার্জ নেবে না, যারা কনস্ট্যান্ট ওয়েতে কিন্তু চার্জ থাকে না। ক্যাপাসিটারকে যখন চার্জ দেব তখন ক্যাপাসিটার আস্তে 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 গ্রোথ করে দেখ। আর গ্রোথটা কি হয়, মানে ক্যাপাসিটারও কিন্তু কি করে বল, চার্জকে কিন্তু অপোজ করে। ডাইরেক্ট কিন্তু আমি চার্জ দিয়ে দিচ্ছি আর ক্যাপাসিটার চার্জ হয়ে যাচ্ছে তা না, ক্যাপাসিটরের চার্জকে কিন্তু ব্যাটারি চার্জ কিন্তু অপোজ করে। সেই ক্ষেত্রে দেখ প্রথম দিকে মানে খুব একটা বাড়লেও মানে হট করে একটা পিক ফর্ম নিয়ে নিল, তারপর কিন্তু দেখ আস্তে 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 দেখ স্লোলি গ্রোথ হয়েছে। এইটাই তোর মানে টাইমের ওপর ভ্যারি করে। টাইম যখন বাড়ছে তখন কিন্তু চার্জও কিন্তু বাড়ছে ক্যাপাসিটারে, বাট একটা টাইমের পর কিন্তু হট করে আর বাড়ে না জিনিস, তখন আস্তে আস্তে বাড়ে, তখন দেখ আস্তে আস্তে দেখ গ্রোথটা হচ্ছে। এইটাই চাই এইখানে ক্ষেত্রে এই গ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট।
দেখ ওমেগা নট যেটা আমরা কি দেবো ব্যান্ড উইথ সিরিজ মানে সিরিজ রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে, এই পয়েন্টটাতে দেখ মানে ওমেগা নট যখন ফ্রিকোয়েন্সি যখন ওমেগা নট, তখন আমাদের যে কারেন্টটা পাবো তখন কিন্তু ম্যাক্সিমাম, এটাকে আমরা রেডিওতে যখন দেখতে পাই দেখ ওমেগা নট ফ্রিকোয়েন্সিতে কিন্তু আমাদের যে কারেন্ট যখন ম্যাক্সিমাম পাই, বাট যখন তখন ব্যান্ড উইথের ক্ষেত্রে যখন পাশে যখন আমরা যখন এই পয়েন্টটাকে নিচ্ছি মানে ওমেগা 1, আবার এই সাইডে যখন ওমেগা 2 নিচ্ছি, মানে সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি মানে সাইডে ফ্রিকোয়েন্সি যখন নিচ্ছি তখন দেখ কারেন্ট কি পাচ্ছি I0/√2। এইখানে কি হয় আমাদের কিছু কিছু নয়েজের সৃষ্টি হয়, বাট আমি যখন ওমেগা নটে যাচ্ছি তখন কিন্তু আমরা হাই কারেন্ট পাচ্ছি, তখন কিন্তু একদম মানে রেডিও যখন আমরা কিন্তু আমরা ভালো মতো শুনছি, কোনো কিন্তু খুঁজ আওয়াজ কিন্তু আসে না। বাট আমি যখন ওমেগা 1 আর ওমেগা 2তে চলে যাচ্ছি তখন কি হয় আমাদের একটু মানে অনেক নয়েজের হয়, আওয়াজ হয়, আবার অনেক সময় আওয়াজ আসে না, সেটা কিন্তু আমাদের কারেন্ট থাকে কখন না I0/√2। বুঝতে পেরেছি? এই ক্ষেত্রে আমাদেরকে নেগলিজিবল করার ক্ষেত্রে আমাদের গ্রাফটাকে সবসময় কি এরকম চাই, এরকম হোক যেন, কারণ আমাদের সবসময় আমাকে মিনিমাইজ করতে চাই নয়েজকে মিনিমাইজ করতে চাই, কারেন্টকে ম্যাক্সিমাম করতে চাই। সেই সময় গ্রাফ আমি এরকম গ্রাফ করি, এরকম গ্রাফ তখন ছড়ায় না বেশি, কারণ আমার ফ্রিকোয়েন্সিটাকে কম করতে হবে, কারেন্টকে আমাকে কি করতে হবে ম্যাক্সিমাম পেতে হবে। তখন গ্রাফকে আমি এরকম মানে এরকম টানবো, তো এরকম। বুঝতে পেরেছিস? আর কিউ ফ্যাক্টর তো এরকম জানিস, ω0/2 ডেল্টা ওমেগা। EM ওয়েভ চ্যাপ্টার 9, এটা তো খুব ইম্পর্টেন্ট গ্রাফ। এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে দেখ এক্স কি ডিনোট করে, দেখ এরকম তোর মানে পারপেন্ডিকুলার এক্সিস, এখানে কিন্তু ড্রয়িং করতে হবে। এক্স কি ইলেকট্রিক ফিল্ড, ওয়াই ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমাদের কি ডাইরেকশন কি প্রোপাগেশনের, তাহলে ডাইরেকশন কোন দিকে পাবো বল? এক্স তো ইলেকট্রিক ফিল্ডকে ডিনোট করছে, ওয়াই কি ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করছে, তাহলে আমাদের ডাইরেকশন অফ প্রোপাগেশন কোন বরাবর? জেড এক্সিস বরাবর আমরা কি ডাইরেকশন অফ প্রোপাগেশনকে দেখাই। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটু আছে, কিন্তু দেখে নিবি এই গ্রাফটা, ঠিক আছে? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ভার্সেস ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে কি আমাদের কি পাবো বল? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তোর যখন কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে ইনসিডেন্ট রেডিয়েশন বা ইনসিডেন্ট রে এবং ইমার্জেন্ট রে যখন ইকুয়াল হবে, মানে এই পয়েন্টে ইকুয়াল, তখন আমাদের কি পাবো বল? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা সবথেকে মিনিমাম। মানে যখন ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে যখন ইকুয়াল হচ্ছে, সেই পয়েন্টে আমাদের কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কিন্তু মিনিমাম হচ্ছে। বাট একটু যদি গ্রাফটা যদি এরকম টাইপের বা হয়, বা একটু যদি গ্রাফটা যদি এরকম সরে যায়, তখন কিন্তু সেই পজিশনে কিন্তু সেই জায়গায় কিন্তু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কিন্তু মিনিমাম আর হবে না। অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে বুঝতে পেরেছিস তো জিনিসটা কি? ভাব এটা একটা প্রিজম, এটা আমরা প্রিজমের ক্ষেত্রে দেখতে পাই। এখানে যখন একটা যাচ্ছে এরকম যাচ্ছে আর এরকম যাচ্ছে, এইটা হচ্ছে তোর ইনসিডেন্ট রে, আর এইটা হচ্ছে তোর কি বল? ইমার্জেন্ট রে। আর এইখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। দ্যাটস কল্ড ইনসিডেন্ট রে, দ্যাটস কল্ড ইমার্জেন্ট রে, অ্যান্ড দ্যাটস কল্ড অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ডেল্টা মিনিমাম। এইখানটা কি ডেল্টা মিনিমাম পাচ্ছি আমরা যখন কি ইনসিডেন্ট রে আর ইমার্জেন্ট রে ইকুয়াল হচ্ছে। ক্লিয়ার? ওয়েভ অপটিক্স চ্যাপ্টার 10, খুব ইম্পর্টেন্ট গ্রাফ। এইখানে দেখ কি কি গ্রাফস আসে, দেখ ইন্টেন্সিটি আর কি সিঙ্গেল সিট ডিফ্র্যাকশন। ইন্টেন্সিটিকে এবার এই চ্যাপ্টার আমরা দেখতে পাবো কি ইন্টেন্সিটি তোর কিভাবে ডিফ্র্যাকশনের উপর কিভাবে মেনটেন করে, তারপর মানে ডিফ্র্যাকশনের উপর কিভাবে প্রভাব ফেলে ইন্টেন্সিটি, আর ইন্টেন্সিটি ইন্টারফারেন্সের উপর কিভাবে প্রভাব ফেলে, মানে হচ্ছে তোর ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কিভাবে আমরা দেখতে পাবো। এইটাই আসে গ্রাফসের ক্ষেত্রে। ইন্টেন্সিটি তো ডিফ্র্যাকশনের ক্ষেত্রে কেমন হয় চেঞ্জ আসে, ইন্টারফারেন্সের বা ইয়াংস ডবল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কেমন চেঞ্জ আসে। এইগুলোকে বলা হয় কি বল? ফেজ। মানে এই একটা ফ্রিঞ্জ, এই একটা ফ্রিঞ্জ, এই একটা ফ্রিঞ্জ, ঠিক আছে? এইবার দেখ ডিফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রাল ম্যাক্সিমাম ইন্টেন্সিটি সব থেকে হাই হয়, সেন্ট্রাল ম্যাক্সিমাই। এইবার এইগুলো দেখ এই পয়েন্টটা হচ্ছে তোর কি বল? এইটা হচ্ছে এইখানে ক্ষেত্রে এই পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম, এই পয়েন্ট হচ্ছে মিনিমাম ফ্রিঞ্জের ক্ষেত্রে। এইগুলো দেখ যেমন হচ্ছে λ/d, 2λ/d, 3λ/d, এগুলো হচ্ছে তোর কি বল? অ্যাঙ্গুলার পজিশন, ঠিক আছে? এবার যখন এরকম হয়ে গেল তাহলে তোর সেন্ট্রাল ম্যাক্সিমাম আমি সব থেকে ইন্টেন্সিটি বেশি পেলাম ডিফ্র্যাকশনের ক্ষেত্রে। এবার যখন ইন্টেন্সিটি অফ এখন মানে যেটা ক্ষেত্রে যখন বানাতে বলবে গ্রাফ সেটা তখন বানাবি।
এটা যেমন মানে রিফ্র্যাকশনের ক্ষেত্রে ইন্টেন্সিটি বার করতে বলবে, ইন্টেন্সিটি তখন যখন পথ ডিফারেন্সের ক্ষেত্রে বার করতে বলবে তখন এরকম বার করবি, তখন তখন তো ল্যামডা 3 ল্যামডা 2 ল্যামডা এরকম বার করবি। কিন্তু তোকে যদি বলে দেয় ইন্টেন্সিটিটা ডিফ্র্যাকশনের মধ্যে তোকে বার করতে দেয় আর কিছু সেরকম উল্লেখ না করে মানে উল্লেখ করে দেবে, আর তুই যদি হট করে এরকম মানে না বুঝতে পারে যদি একবার 3 ল্যামডা বাই ডি 2 ল্যামডা বাই ডি এটা পড়লি না, তখন কিন্তু তোকে চেয়েছে কিন্তু পথ ডিফারেন্স, তুই বার করে দিলে কি এমনি ইন্টেন্সিটি ডিফ্র্যাকশনের মধ্যে, সেটাও কিন্তু করবি না, তাহলে কিন্তু পুরোপুরি কেটে যাবে নাম্বারটা। তোকে কি করতে হবে, যেটা বার করতে হবে, যদি পথ বলে দেয় পথ বার করবি, যদি ফেজ ডায়াগ্রাম বলে দেয় ফেজ ডায়াগ্রাম বার করবি, এটাই যা। ফেজের ক্ষেত্রে কি হবে, এটা তাহলে আমরা কি পেলাম বল, তোর পথ ডিফারেন্সের ক্ষেত্রে ল্যামডা 3 ল্যামডা, আর তোর ডিফ্র্যাকশনের ক্ষেত্রে 3 ল্যামডা বাই ডি 2 ল্যামডা বাই ডি এরকম পেয়েছিলাম। আর ফেজ ডিফারেন্সের ক্ষেত্রে আমরা কি পাবো 2 পাই 4 পাই 6 পাই ক্ষেত্রে এগুলো দেখতে পাবো। এইবার হচ্ছে ইন্টেন্সিটি গ্রাফ যখন তো ইন্টারফারেন্সের ক্ষেত্রে বার করতে পারবো, ইয়াংস ডবল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে বার করতে পারবো, তখন আমরা কিভাবে করবো বল, মানে তো ইয়াংস ডবল স্লিট এক্সপেরিমেন্টে কি দেখ সবকটা ফ্রিঞ্জই কিন্তু দেখ ইকুয়াল, যেহেতু সবকটা ফ্রিঞ্জ যেহেতু ইকুয়াল তখন আমাদের কি হবে বল, যেহেতু সবকটা ফ্রিঞ্জ ইকুয়াল দেন ইন্টেন্সিটিও কিন্তু তাহলে সবকটার ক্ষেত্রে কি দেখ মানে ম্যাক্সিমামই হবে সবকটা ফ্রিঞ্জের ক্ষেত্রে, কারণ সবকটা ফ্রিঞ্জ দেখ ইকুয়াল, তাহলে আমাদের ইন্টেন্সিটি সবকটাতে ম্যাক্সিমাম হবে। এবার পথ মানে ল্যামডা 3 ল্যামডা 2 ল্যামডা দেখাবে, আর যখন পথ ডিফারেন্স যখন বার করতে বলবে ইয়াংস ডবল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তোকে যদি বলে দেয় পথ ডিফারেন্স দেখাতে তাহলে তখন এরকম করে দেখাবি, আর তোকে যদি বলে ফেজ ডিফারেন্স তখন তোর এই 6 পাই 4 পাই 2 পাই এরকম করে দেখাবি, এটাই আর কিছু বলার নাই। এবার হচ্ছে কি চ্যাপ্টার নাম্বার 12, চ্যাপ্টার নাম্বার 11 সরি, ডুয়াল নেচার অফ রেডিয়েশন। এবার দেখ আমাদের কি গ্রাফ বিটুইন মানে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন অ্যান্ড কাইনেটিক এনার্জির মধ্যে কি হবে, আমাদের ফোটো ইলেকট্রন যখন যাচ্ছে এরকম করে ইনসিডেন্ট অফ রেডিয়েশন যখন পাচ্ছে দেন আমাদের কি কাইনেটিক এনার্জি পাচ্ছে, ফোটো ইলেকট্রন আসছে ইনসিডেন্ট অফ রেডিয়েশন দিচ্ছে দেন কাইনেটিক এনার্জি হিসেবে মুভ করছে, মানে ইনসিডেন্ট অফ রেডিয়েশন ফোটো ইলেকট্রনের যখন বেশি হবে তখন তার কাইনেটিক এনার্জিও বেশি হবে, বুঝতে পেরেছিস তো? তাহলে কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি ফ্রিকোয়েন্সি, মানে ইনসিডেন্ট অফ রেড ফ্রিকোয়েন্সি যখনই বেশি হবে তখন তার কাইনেটিক এনার্জি তখন ইলেকট্রন তত আরো জোরে ভাগবে, তাহলে এটা কি ডাইরেক্ট প্রপোর্শনাল কাইনেটিক এনার্জি, কে ফর কিন্তু ভাই কাইনেটিক এনার্জি ঠিক আছে, আর এফ ফর ফ্রিকোয়েন্সি, তার মানে কি স্ট্রেট লাইন হবে। এইবার দেখ এইটার দেখ, কিন্তু তোকে যখন পরীক্ষায় যখন চাইবে কাইনেটিক এনার্জি আর ফ্রিকোয়েন্সির মধ্যে যখন গ্রাফ চাইবে এটা হয়, বাট তুই এইটাকে করার কিন্তু বেশি চেষ্টা করবি, কারণ দেখ এটাও হয়। এইবার দেখ এখানে কি দেখ নিউ নটটা আমাদের কি হচ্ছে বল, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আমি ফোটো ইলেকট্রন যখন বার করছি, ফোটো ইলেকট্রন যখনই আমি এরকম করে দিলাম, ফোটো ইলেকট্রনকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পরে কিন্তু ফোটো ইলেকট্রন কিন্তু ফোটো ইফেক্টিভ প্লেট থেকে কিন্তু রিজেক্ট হবে। কখন রিজেক্ট হবে বল, যখন আমি তোর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দিচ্ছে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দেওয়ার পরে কিন্তু ফোটো ইলেকট্রনটা কিন্তু বেরোবে, তার আগে কিন্তু ইলেকট্রন বেরোবে না। ক্লিয়ার? মানে যেই ফ্রিকোয়েন্সি দরকার একটা ইলেকট্রনকে বার করার জন্য মিনিমাম যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, সেই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে আমাদের ইলেকট্রন কিন্তু ফোটোইলেকট্রিক প্লেট থেকে ইজেক্ট হবে। তাহলে মিনিমাম ফ্রিকোয়েন্সি তখন কিন্তু আমাদের ইলেকট্রন কিন্তু রিজেক্ট হচ্ছে না, তাই জন্য এটা কিন্তু দেখ জিরো আমরা কি যাচ্ছি স্ট্রেট লাইন পাচ্ছি। তখন হট করে আমি যখনই মানে দিচ্ছি একটা বেরিয়ার যখন পেরিয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি তখনই দেখ ইলেকট্রন কিন্তু সাই করে বেরিয়ে যাচ্ছে, তখন আমি একটা স্ট্রেট লাইন পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? এবার দেখ গ্রাফ বিটুইন ইন্টেন্সিটি অফ রেডিয়েশন অফ কাইনেটিক এনার্জির মধ্যে। কাইনেটিক এনার্জি ইন্টেন্সিটির উপর কোনো ডিপেন্ড করে না, তার জন্য স্ট্রেট লাইন। আর ফোটোইলেকট্রিক কারেন্ট হচ্ছে ইন্টেন্সিটির উপর তোমার ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার জন্য এটা কি স্ট্রেট লাইন পাচ্ছি। ইফেক্ট অফ ফ্রিকোয়েন্সি অফ স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল ক্ষেত্রে দেখ সেম ইন্টেন্সিটি হওয়ার জন্য দেখ ফোটো ইলেকট্রিক কারেন্ট দেখ এখানে দেখ সেম ইন্টেন্সিটি যেহেতু হচ্ছে, তাহলে এখানে দেখ নিউ নটটা কি পাচ্ছি বল, তোর এটা দেখ নিউ নটটা কি, সরি ইফেক্ট অফ ফ্রিকোয়েন্সি স্টপিং পোটেনশিয়াল সেম ইন্টেন্সিটি যেমন বলে দিয়েছে সেম ইন্টেন্সিটি, তাহলে আমাদের সবকটার ইন্টেন্সিটি সেম। তাহলে এইখানে যে পয়েন্টে যেহেতু ইন্টেন্সিটি সেম, তাহলে সবকটার কি আইও সেম, আই মিনস কারেন্টও সেম সবকটার। এইবার দেখ সবার কিন্তু দেখ ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা,
এগুলো হচ্ছে সব কি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। যেহেতু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি তার মানে নিউ নট টু যেহেতু ফ্রিকোয়েন্সি যা ডিফারেন্ট, মানে একটা ইলেকট্রনকে আসছে এইভাবে, তাকে থামাতে হবে। কখন আমি থামাতে পারবো? ইলেকট্রন এভাবে ইজেক্ট করছে, ইলেকট্রনকে ইজেক্ট যখনই করছে আমাকে ইলেকট্রনকে থামানোর জন্য কি আমাকে একটা পোটেনশিয়াল দিতে হবে, পোটেনশিয়াল জেনারেট করতে হবে, আমাকে ওয়ার্ক করতে হবে। দ্যাটস কল্ড কি স্টপিং পোটেনশিয়াল। এই স্টপিং পোটেনশিয়াল কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। যত জনের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে ইলেকট্রনকে ততটা আমাকে ফোর্স করতে হবে। এই ফোর্সটাই কি আমাদের কি বল? স্টপিং পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি তোর কি বল নিউ নট 1 মানে নিউ নট 3 নিউ নট 2 নিউ নট 1। তাহলে স্টপিং পোটেনশিয়াল সব থেকে কার বেশি হবে? নিউ নট 3 নিউ নট এগুলো হচ্ছে দেখ নিউ নট 3 নিউ নট 2 নিউ নট 1, এটা হচ্ছে তোর ফ্রিকোয়েন্সি। তার মানে আমাকে একে দাঁড় করানোর জন্য স্টপিং পোটেনশিয়ালও দরকার। তাহলে যখন নিউ 3 হচ্ছে তো আমি ধরে নিলাম ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে তার স্টপিং পোটেনশিয়ালও বেশি, তাহলে V0 নট মানে V3 V2 V1 এরকম করেই হবে। স্টপিং পোটেনশিয়াল is directly proportional to frequency। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি যার বেশি হবে দেন তার স্টপিং পোটেনশিয়ালও তার বেশিই হবে। ক্লিয়ার হয়েছে এটা? ইফেক্ট অফ ইনটেন্সিটির উপর কি হবে দেখ, ফর সেম ফ্রিকোয়েন্সি এগুলো কিন্তু সেম, মানে ইফেক্ট অফ ইনটেন্সিটি অফ স্টপিং পোটেনশিয়ালের ক্ষেত্রে কি দেখ সেম ফ্রিকোয়েন্সি হয় I3 I2 I1। ঠিক আছে, এইবার দেখ যেহেতু এর দেখ ফ্রিকোয়েন্সিও দেখ কিন্তু বেশি, সেম যেহেতু ফ্রিকোয়েন্সি তার মানে এদের কি দেখ স্টপিং পোটেনশিয়ালও কিন্তু সেম, বাট সবার দেখ ইন্টেন্সিটি কিন্তু আলাদা I1 I2 I3। ইন্টেন্সিটি যেহেতু সব কটার আলাদা তার মানে এদের দেখ কারেন্টও কিন্তু আলাদা, সবার কিন্তু আলাদা কারেন্ট, বাট এদের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম। ফ্রিকোয়েন্সি সেম হওয়ার জন্য এদের স্টপিং পোটেনশিয়ালটাও কিন্তু সেম। ক্লিয়ার? রিলেশন বিটুইন কাট অফ পোটেনশিয়াল এন্ড ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি এন্ড থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। K is equal to h nu minus ওয়ার্ক ফাংশন। এটা দেখ স্লোপে প্লট করবো y is equal to mx plus c, স্লোপ is equal to m is equal to h, ইন্টারসেপ্ট এটার ক্ষেত্রেও দেখ সেরকম। এইবার এটা দেখ এখানে আমি যেই ফর্মুলাটা আমরা যেটা মানে এটা তো ডেরিভেশন করে বার করতে হবে, ডেরিভেশন করে আমি এটা বার করেছি k is equal to h nu minus ওয়ার্ক ফাংশন। এবার আমি জানি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ইভি নট, জাস্ট কল স্টপিং পোটেনশিয়াল ইভি নটটাকে। এবার ভি নটকে আমি রাখলাম স্টপিং পোটেনশিয়ালকে ইকে বসালাম। এবার এখান থেকে আমি কি গ্রাফে প্লট করব। এইটা হচ্ছে তোর দেখ একটা কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পরেই একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পেলে ইলেকট্রন আমাদের কি ফটোইলেকট্রিক প্লেট থেকে ইজেক্ট করে। তাহলে এখানে আমি ইলেকট্রন ইজেক্ট করে দিলাম। এইখানে দেখ তাহলে H/E দেখ আমাদের কি স্লোপ ডিনোট করছে, তাহলে এটা কি স্লোপ H/E পেয়ে গেলাম, স্লোপ থিটা। এইবার যখন আমি কি গ্রাফটাকে নিচের দিকে একটু কি রিট্রেস করব, এই রিট্রেস করার ফলে দেখ এই পয়েন্টে দেখ আমাদের কি পাচ্ছি ওমেগা মানে মাইনাস W/E, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। তাহলে এখানে দেখ ইন্টারসেপ্ট পেচ্ছি আমি নিচের দিকে যখন যাচ্ছে নেগেটিভ ইন্টারসেপ্ট পাচ্ছি, তাহলে এটা কি ওয়ার্ক ফাংশনকে ডিনোট করছে যখন আমি কি গ্রাফটাকে ইন্ট্রেস করছি। ঠিক আছে, গ্রাফকে যখন আমি রিট্রেস করা হয়ে যাচ্ছে গ্রাফকে যখন নিচের দিকে, তখন আমি যেটা পাচ্ছি একটা ইন্টারসেপ্ট পাচ্ছি নেগেটিভ ইন্টারসেপ্ট, দ্যাটস কল্ড ওয়ার্ক ফাংশন। ক্লিয়ার? এখানে ক্ষেত্রে দেখ কাইনেটিক এনার্জি h nu মাইনাস ওয়ার্ক ফাংশন। তাহলে এখানে গ্রাফে প্লট করবো। এখানে দেখ এমটা কি দেখ স্লোপ কি একটা ডিনোট করছে, দেখ নিউ স্লোপ কি একটা এইচকে ডিনোট করছে। তাহলে এখানে স্লোপ কাকে হচ্ছে এইচ মিনস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর এখানে দেখ সি ইন্টারসেপ্ট দেখ মাইনাস ডাব্লু, দ্যাটস কল্ড ওয়ার্ক ফাংশন মাইনাস ইন্টারসেপ্ট। ক্লিয়ার? এবার আমাদের যে ডি ব্রগলি ওয়েভলেন্থ যেগুলো আছে ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা জানি h/mv, আর এই p/mv কি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি p। তাহলে আমাদের দেখ এই ল্যামডার p এর মধ্যে কি দেখ ইনভার্স প্রপোর্শনাল, ল্যামডা ইনভার্স প্রপোর্শনাল টু 1/p। তাহলে গ্রাফে হবে কি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। যখন আমি এটাকে কি কাইনেটিক একটা কোনো ইলেকট্রনকে আমি যখন কাইনেটিক এনার্জি দিয়েছি তখন তার কি এগিয়ে যাচ্ছে, সেরকম তো কাইনেটিক এনার্জি পেয়ে যাচ্ছে। তাহলে ফর্মুলা কি আমরা পাবো ল্যামডা ইজ ইকুয়াল টু h/2mk, k কি মিনস কাইনেটিক এনার্জি। তাহলে ল্যামডা আর কে এর মধ্যে তাহলে কি পাবো গ্রাফ পাবো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইনভার্সলি। এটার ক্ষেত্রে দেখ
ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, এখানে ক্ষেত্রে থাকে মানে রুট ভি, তাহলে ওয়াই প্রপোর্শনাল টু 1/x, যেহেতু 1/x তাহলে গ্রাফ এরকম হবে। আর এটা যেহেতু ল্যামডা ইজ ইকুয়াল টু, আর এটা হচ্ছে 1/√v, বা এটা কিন্তু 1/√v, ঠিক আছে, এটা কিন্তু 1/√v। তার মানে এটা দেখ এই দিকে দেখ শুধু রুট ভি হলে কিন্তু ওয়াই প্রপোর্শনাল টু 1/x হতো, যদি এটা শুধু রুট ভি হতো তাহলে নিচের দিকে রুট ভি হলে ওটা 1/x, জাস্ট পুরোটাই যেহেতু একদিকে আছে তাহলে কি আমরা এক্স নোট করছি, তাহলে ওয়াই প্রপোর্শনাল টু এক্স এর গ্রাফ কি হবে, স্ট্রেট লাইন, তাহলে এটা কি স্ট্রেট লাইন হয়ে যাবে। ক্লিয়ার? আর এটা আমরা কি জানি নিউক্লিয়ার চ্যাপ্টারের ক্ষেত্রে 13 চ্যাপ্টার 12, 13 চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি 13 চ্যাপ্টার, এটা নিউক্লিয়ার ক্ষেত্রে আমরা সবসময় কি জানি সব জিনিস স্টেবল হতে চাই, তার মধ্যে এখানে মানে হচ্ছে ফেরাস কি 56 সব থেকে বেশি স্টেবল, এই জায়গাটা এই পয়েন্টের সব থেকে বেশি স্টেবল। ক্লিয়ার? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি পাই বল, পিএন জাংশন যখন আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকে সেখানেও কিন্তু একটা ভোল্টেজ ব্যারিয়ার থাকে, সেই ভোল্টেজ ব্যারিয়ারকে ক্রস করলে কি আমরা কারেন্ট পাবো পিএন জাংশনের মধ্যে, সেই ভোল্টেজ ব্যারিয়ারটাকে আমরা কি বলছি নি ভোল্টেজ, তারপরে আমরা কি পাবো কারেন্ট পেয়ে যাবো। এরপর কারেন্টটা কি এরকম অর্ডারে বাড়তে থাকবে, তার আগে কিন্তু আমি কারেন্ট পাবো, মানে এখন যেমন আমাদের ছিল থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তেমন এখানেও কি ভোল্টেজ ব্যারিয়ারকে আমরা কি বলি নি ভোল্টেজ ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। আর নি ভোল্টেজ সব থেকে কার বেশি, সিলিকনের সব থেকে বেশি, জার্মেনিয়ামের সব থেকে কম নি ভোল্টেজ। আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এটা যেমন পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমি যখন কানেক্ট করবো তখন এটা কি মিউ মানে হচ্ছে তোমার কি এটা তোমার মেগা অ্যাংস্ট্রমে পাবো, আর এটা ক্ষেত্রে পাবো এটা মাইক্রো অ্যাংস্ট্রমে পাবো। আর যখন আমরা রিভার্স বায়াসের ক্ষেত্রে পিএন জাংশনকে রাখবো তখন আমাদের কি সঙ্গে সঙ্গে আমরা কারেন্ট পাই, ওখানে কোনো নি ভোল্টেজ টোল্টেজ থাকে না সেরকম জিনিস, আমরা সঙ্গে সঙ্গে আমরা অলওয়েজ কি রিভার্স বায়াসে কারেন্ট পাই। আর আমরা যখন ওখানে কি করতে ভোল্টেজ যখনই বাড়াচ্ছি একটার পর ভোল্টেজ বাড়াতে বাড়াতে কারেন্ট ইনক্রিজিং করছে, আমি যদি এখানে একটা নির্দিষ্ট পর্যন্ত যাই তারপর আমি যদি ভোল্টেজ যখন বাড়াই তখন হট করে বেড়ে যায় ভোল্টেজটা, ঠিক আছে, মানে একটা ভোল্টেজ যাচ্ছে আমি বাড়িয়ে যাচ্ছি, এখানে কি একটা ইনক্রিজিং অর্ডারে বাড়তে থাকে, কারণ একটা নির্দিষ্ট ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে নির্দিষ্ট ভোল্টেজ থাকে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে ওই ভোল্টেজ ব্যারিয়ারটা করে নি ভোল্টেজ। বাট রিভার্স বায়াসে কিন্তু নি ভোল্টেজ কীরকম থাকে না, সবসময় আমরা কারেন্ট পাই পিএন জাংশনে, সেরকম কারেন্ট আমরা পেতেই থাকি, তারপরে আমরা ভোল্টেজ যখনই বাড়াতে দেয় আমাদের ভোল্টেজটা কি ব্রেকডাউন করে যায়, তখন হট করে গ্রাফটা নিচের দিকে নেমে যায়, এটাকে বলে ব্রেকডাউন ভোল্টেজ রিভার্স বায়াসের ক্ষেত্রে। আর ব্রেকডাউন ভোল্টেজের মধ্যে দেখালাম, আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এরকম ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস যখন ভিআই কার্ভের মধ্যে একই সাথে দেখানো হয়েছে তখন গ্রাফটা এরকম করে আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু দেখে নেবে। তো পুরোপুরি শেষ হলো আজকের লেকচার গ্রাফসের, A to Z পুরো কভার করেছি ক্লাস 12-এর, কোনো একটা টপিক ছাড়েনি, যত রকম আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করিয়েছি, কোনো কিচ্ছু বাদ দিইনি। লেকচারটা যারাই দেখবে তারাই উপকৃত হবে, তাদের কোনো কিছু মানে গ্রাফস রিলেটেড কোনো কনফিউশন আর থাকবে না, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। A to Z পুরো করানো হয়েছে। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিস আর শেয়ার করে দিস বন্ধুদের মধ্যে। কেমন লাগলো ভিডিওটা সবাই বলিস, এরকম ভিডিও আমি আরও দেবো। এরপর একটা হয়তো ডেরিভেশনের উপর আনবো পুরোপুরি, যেহেতু সামনে ক্লাস 12-এর পরীক্ষা আছে, সেমিস্টার 3 মনে হয়, আর এর উপর নিট যে এর উপরও পুরোপুরি ছিল পুরোটাই। তো আশা করি লেকচার সবাই ভালো লাগলো। তো টাটা, বাই বাই, গুরুজনদের প্রমাণ আর থাকলো সবাইকে, আর ভাই বোনদের কি ভালোবাসা, আর গুরুজনদের থাকলো প্রণাম। তো আজকে লেকচারটা এতটুকুই থাকলো, তো থ্যাংক ইউ সবাইকে, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট লেকচারে, ততক্ষণ গেলে ওকে বাই।